আলিফ আমার এক্স হাজবেন্ড ডিভোর্সের এত বছর পর। ম্যাডাম আর কি করবো বলেন? হ্যাঁ, আমি ফাইলটা ক্লোজ করে আমি বিষয়টা দেখছি। ম্যাম, বাজারের উপর ওই তো ছোটনের দোকান আছে না, ওখানে কাপড় চুরি করতে যায়, ধরা পড়ছে। ম্যাম আর কি করবো আপনি বলেন? আপনি এক কাজ করেন, আপনি যান, আমি বিষয়টা দেখছি। ঠিক আছে ম্যাম। জি, আপনি কি চুরি করেছেন? না না ম্যাডাম, আল্লাহর কসম করে কইতাছি আমি কিছু চুরি করি নাই। আমার তো মিশা অপবাদ দিছে। বুঝছে কি, ছোটন ভাই এখন আমার আর দেখতে পারে না, আমার কামের থেকে বাইর করে দিতে চায়, কিন্তু আমি তো কোনো ভুল কিছু করি নাই, এজন্য আমার বাইর করতে পারে না। আমার তো কোনো ভুল নাই, এজন্য মিথ্যা চুরির অপবাদ দিয়ে আমারে দোকানের থেকে বাইর করে দেওয়ার জন্য এই নাটকটা করছে। আমি সত্যি কথা কইতেছি, আমি চুরি করি নাই। আমি জানি আপনি চুরি করতে পারেন না। সাক ম্যাডাম, আপনি তো অন্তত বিশ্বাস করছেন। আমি সবাইরে বইতেছিলাম যে আমি চুরি করি নাই, আমি চুরি করি নাই, তাও কেউ বিশ্বাস করতেছিল না। আমি তাহলে যাই ম্যাডাম। শুনুন, আমি আপনাকে চিনি, আপনার নাম আলিফ, আমি যতটুকু ভুল না হয়ে থাকি, রাইট? ম্যাডাম আপনি আমার নাম জানলেন কেমনে? আসলে আমি চিনি আপনাকে আমার বান্ধবীর মাধ্যমে। আমার বান্ধবী সাদিয়া, আর সাদিয়ার বাসায় যখন আমি যাওয়া আসা করতাম তখনই আপনাকে দেখেছি কয়েকবার, বা ও আমাকে আপনার কথা খুব বলতো, মানে গল্প করতো, কারণ আমার বান্ধবী আপনাকে খুব ভালোবাসতো। তো সেই সুবাদেই আপনাকে আমি চিনি। আসলে আমি চিনি আপনাকে আমার বান্ধবীর মাধ্যমে। আমার বান্ধবী সাদিয়া, আর সাদিয়ার বাসায় যখন আমি যাওয়া আসা করতাম তখনই আপনাকে দেখেছি কয়েকবার, বা ও আমাকে আপনার কথা খুব বলতো, মানে গল্প করতো, কারণ আমার বান্ধবী আপনাকে খুব ভালোবাসতো। তো সেই সুবাদেই আপনাকে আমি চিনি। ও সাদিয়া আপনার বান্ধবী? আপনার বান্ধবীর সাথে আমার আর কোনো সম্পর্ক নাই ম্যাডাম, আমি ডিভোর্স দিয়ে দিছিলাম। কি বললেন আপনি? ডিভোর্স? কেন? আমার বান্ধবীর সাথে আপনার ডিভোর্স কেন হলো? ও তো আপনাকে অনেক ভালোবাসতো। জি ম্যাডাম, হইতে পারে নিজের পায়ে নিজেই কোড়াল মারছিলাম আর কি। যাক, সে অনেক বড় ঘটনা, এগুলা না শুনলেও চলবো। না, দেখুন, আসলে বাবা আমার মধ্যে কিউরিওসিটি কাজ করতেছে, কারণ আর তার থেকে বড় কথা, আপনার তো অনেক বড় বিজনেস ছিল, আপনি অনেক বড় একজন বিজনেসম্যান ছিলেন, তাহলে সেখান থেকে আপনার এই অবস্থা কেন? আপনি এখন সামান্য একটা কাপড়ের দোকানে দোকানদারি করছেন, আবার বলছেন আমার বান্ধবীর সাথে ডিভোর্স হয়ে গেছে। আমি না আসলে বিষয়টা বুঝতে পারতেছি না। প্লিজ আপনি আমাকে একটু খোলাসা করে বলবেন। দেখেন, মানুষের সাথে মানুষ যখন ফ্রি হয়ে কথা বলে তখন দেখা যায় অনেক কিছু হালকা লাগে, বা অনেক কিছু ব্যাপার খোলাসা হয়ে যায়। তো প্লিজ আপনি আমাকে একটু শেয়ার করতে পারবেন আপনার কি এমন হয়েছে যার জন্য আজকে আপনার এই অবস্থা? সবই আমার ভাগ্যের লিখন ম্যাডাম। আপনি তো সাদিয়ার বান্ধবী, আপনি তো এতটুকু জানেন। আমরা দুজনে ভালোবেসে বিয়ে করছিলাম, আমার সংসারটা খুব ভালোই চলতেছিল। আমার ব্যবসা, আমাকে সংসার, সবকিছু মিলে খুব সুখে শান্তিতে আসছিলাম। এর মধ্যে হঠাৎ করে আমার একটা মেয়ের সাথে পরিচয় হয়, তারপরে তার সাথে কথাবার্তা চলতে থাকে, দেখা সাক্ষাৎ চলতে থাকে। আমি চলতে চলতে আমি ওই মাইয়াডারে কেমন জানি ভালোবেসে ফেলাইলাম, তার প্রতি আমি দুর্বল হয়ে গেলাম। এরপর থেকে না আমার আর নিজের ঘরের বউডারে ভাল লাগতো না। আমি ওই মেয়ের সাথে সব সময় কথাবার্তা বলতাম, ঘুরতে যাইতাম, বউরে সময় দিতাম না। আবার বউ যে আমার এত ভালোবাসতো, আমার জন্য খাবার নিয়ে বসে থাকতো, আমি 2 দিন 3 দিন বাড়িতে পর্যন্ত যাইতাম না, মানুষটা না খায়া থাকতো আমার জন্য। এরপরেও আমার কখনো ওর প্রতি আর কোনো ভালোবাসা জন্মায় নাই। এরপরে যখন একদিন আমি কইলাম যে আমি তোমার ডিভোর্স দিয়ে ওরে বিয়ে করতে চাই, ওই দিন আমাদের ভিতরে অনেক বড় একটা ঝগড়া হয়ে যায়। আর এই ঝগড়াটাই হয় আমার মূল শক্তি। এই ঝগড়ার ওসিলা ধইরাই আমি ওরে ডিভোর্স দিয়ে দিই, মেয়েটারে বিয়ে করি। আমি মনে করলাম যে যাক, আমি তো আমার পছন্দের মানুষটারে বিয়ে করছি, এখন হয়তো আমার সবকিছু আবার অনেক সুন্দর হয়েছে, আমার জীবনটা অনেক
গুছানো হয়ে যাইব। বেশ ভালোই চলছে ম্যাডাম কয়েক মাস। এরপরে যখন আমার বিদেশে থেকে একটা মিটিং এর কল আসে, আমি দেশের বাইরে চলে যাই। আমি মিটিং টিটিং শেষ করে দেশে যখন আসি না ম্যাডাম, তখন আমার চোখগুলো কপালে উঠে যায়। আমি জানতে পারি আমার দ্বিতীয় বউ তার বয়ফ্রেন্ডের সাথে মিল্লা প্ল্যান করে আমার সমস্ত সম্পত্তি আমার কাছ থেকে লিখা দিচ্ছে। বুঝতেও পারি নাই। আমি এক নিমিষের ভিতরে সর্বশান্ত হয়ে যাই ম্যাডাম। আমার বাড়ির থেকে বাইর করে দেয়। তারপর আর কি করুন, জীবন তো এটা না, পেট তো চালাইতে হইব। আত্মহত্যা তো আর করতে পারুন না। জীবন চালানোর জন্য আর কি এই কামটা আমি করতেছিলাম। বেশ কয়েক বছর যাবতীয় আমি এই দোকানে চাকরি করি। আমি এই দোকানের সব থেকে বিশ্বস্ত একজন বিক্রেতা ম্যাডাম। আমার নামে কিন্তু কোনো ভাষা অভিযোগও নাই। আসলে আমার দোকানের থেকে বাইর করে দেওয়ার জন্য এত বড় একটা মিথ্যা অপবাদ সাজাইছে। এটাই হওয়ার ছিল। আমার জীবনে এর থেকে আরো খারাপ পরিণতি আসা দরকার, কারণ যে মানুষটা আমার এত ভালোবাসছে, আমি তার সাথে অন্যায় করছি। কি বলতেছেন আপনি? আপনার জীবনে এত কিছু ঘটে গেছে, মানে আপনি এখন ধরতে গেলে রাস্তার ফকির হয়ে গেছেন, আপনি নিঃস্ব হয়ে গেছেন। আপনি আপনি এই সব কিছু আপনার এক্স ওয়াইফের কাছে কেন বলেন নাই? আপনি তো চাইলে তার কাছে যেতে পারতেন, তার কাছে গিয়ে সবকিছু শেয়ার করতে পারতেন। আর আমি যতটুকু জানি আপনার ওয়াইফ মানে আমার বান্ধবী আপনাকে খুবই ভালোবাসে, তো আপনি কেন গেলেন না তার কাছে? কোন মুখ নিয়ে যাইতাম ম্যাডাম? আমার কি সেই মুখ আছে? ওই যে বললাম না, আপনিও তো জানেন আমার অনেক ভালোবাসছে, কিন্তু আমি তার কদর করতে পারিনি। অবিচার করছি, তার লগে অন্যায় করছি, পাপ করছি। আমি এই সব কিছুর শাস্তি তো আমার পাইতেই হবে। আমি যদি তার সামনে যাইতাম এই অবস্থায়, মানুষটা কি ভাবতো যে আমি সর্বশান্ত হয়ে গেছি, আমার আশেপাশে আর কেউ নাই, এই জন্য সিম্প্যাথি নেওয়ার জন্য গেছি। তাই আর আমার সাহসে কোলায় নাই। আর যদি আপনার এক্স ওয়াইফ কখনো আপনার সামনে এসে দাঁড়ায়, তখন আপনি কি করবেন? আইব না ম্যাডাম, এত বড় অন্যায় করছি, তার লগে মানুষটা মনে হয় এখন আমার মুখটাও আর দেখতে চায় না। আর সময় তো কম হয় নাই ম্যাডাম। এতদিনে আমার জন্য যদি তার মনে কোনো কিছুর জন্ম নেয়, এটা একমাত্র ঘৃণা, এছাড়া আর কিছু না। আমার তো মনে হয় সে অন্য কাউরে বিয়ে শাদী করে এতদিনে সংসার করতেছে, বেশ ভালো আছে। আমিও তাই দোয়া করি মানুষটা ভালো থাকুক। তাই মানুষটা যদি কোনোদিন আমার চোখের সামনে পড়ে যায় না ম্যাডাম, আমি তার কাছে একটু ক্ষমা চাই নিতে চাই, বাস। আমার আর কিছু লাগবে না। বিয়ে সবাই না সেকেন্ড বিয়ে করতে পারে না। সাদিয়া, তুমি? হ্যাঁ আমি। আলিফ, তোমার এই কি অবস্থা? বিশ্বাস করো, আমি যখন প্রথম তোমাকে দেখছি, আমি নিজের চোখে বিশ্বাস করতে পারি যে আমার সামনে তুমি দাঁড়িয়ে আছো। কি হাল করে রাখছো তোমার, হ্যাঁ? আর তোমার জীবনে এত কিছু ঘটে গেছে, তুমি একটাবার কেন আমাকে বললে না? কেন আমার কাছে আসলে না? আমি তো তোমাকে ভালোবাসতাম, তাই না? এতটুকু কি ভরসা তোমার ছিল না যে অন্তত ওর কাছে আমি গিয়ে আমার এই কষ্টের কথাগুলো শেয়ার করি? কি ভাবছো তুমি আমার কাছে আসতে আর আমি তোমাকে দূর দূর করে তাড়িয়ে দিতাম? না আলিফ, এটা করতাম না। কিন্তু তুমি কেন আমাকে এত কিছু হওয়ার পর আমাকে কিচ্ছু জানাও নাই? আমি তোমার কাছে হাত জোড় করে ক্ষমা চাইতেছি সাদিয়া। আমার নাম তোমার কাছে ক্ষমা চাওয়ার ভাষাটা পর্যন্ত জানা নাই, তারপরেও আমি তোমার কাছে মাফ চাইতেছি। আমি তোমার সাথে যা করছি, যে অন্যায় করছি, যে অপরাধ করছি, যে পাপটা করছি, এটা কোনো ক্ষমা হইতে পারে না। তুমি যদি পারো আমারে মাফ করে দিও, আমার আর কিছু চাই না। আমি শাস্তি পাইতেছি, আমি যা করছি তার শাস্তি আল্লাহ আমার দিতেছে, আমি হারে হারে টের হইতেছি। পারলে আমার মাফ করে দিও, আমার আর চাওয়ার কিছু নাই। আজকে যখন আমি তোমার চোখের সামনে পড়লাম, তখন তুমি সবকিছু আমাকে বলতেছো, এমনকি তুমি আমার কাছে ক্ষমা চাইতেছো। বারবার এটাই বলছিলে যদি তুমি কখনো আমাকে সামনে পেয়ে যাও তাহলে তুমি আমার কাছে মাফ চাইবে।
তোমার অনেক মাফ দরকার, তাই না? কারণ তুমি আমার সাথে যেটা করছো সত্যি, আমি মাফ না করলে তো আল্লাহ তোমাকে মাফ করবে না। তবে আমি তোমাকে মাফ করতে পারি, কিন্তু আমার একটা শর্ত তোমাকে মানতে হবে। শর্ত? কি শর্তে? শর্তটা তেমন কিছুই না, ভেরি সিম্পল। আর সেটা হচ্ছে আমাকে আবার তোমাকে বিয়ে করতে হবে। কি কইতেছো তুমি? তুমি আবার আমারে বিয়ে করতে চাইতেছো? এরকম একটা জঘন্য মানুষ যে কিনা তোমার জীবনটা এলোমেলো কইরা দিল, সেই মানুষটা তুমি আবার বিয়ে করতে চাইতেছো? আমি আমার জীবনটাকে সাজিয়ে নিব এইটা বললাম? আলিফ, তুমি আমার সাথে অনেক বড় অন্যায় করছো। অন্যায় বলে ভুল হবে, আমার সাথে তুমি অনেক বড় একটা পাপ করছো। আমি তোমার জীবনে থাকাকালীন তুমি অন্য একটা মেয়ের সাথে জড়িয়ে যাও, তাকে বিয়ে করো, আর তার জন্য তুমি আমাকে তোমার জীবন থেকে সরিয়ে ফেলো, যেখানে তুমি ভালো করেই জানতে যে আমি তোমাকে কতটা ভালোবাসি। তোমাকে ছাড়া আমি কোনো কিছু কল্পনাও করতে পারি না, তবুও তুমি আমার কথা একটাবারের জন্য চিন্তা করো না। আর আমিও তোমার সুখের কথা চিন্তা করে ব্যাস তুমি একবার বলাতে আমি তোমার জীবন থেকে চলে আসছি। কিন্তু বিশ্বাস করো, তোমার জীবন থেকে যেদিন আমি চলে আসছি তারপর থেকে আমার জীবনটা জাস্ট শেষ হয়ে গেছিল। আমি নিজেকে কোনোভাবে সামলাতে পারতেছিলাম না, ভিতরে ভিতরে আমি একদম শেষ হয়ে যাচ্ছিলাম। একটা পর্যায়ে তো আমি সুইসাইড অ্যাটেম্প্ট করতে চাই, কিন্তু লাকিলি আমি বেঁচে যাই শুধুমাত্র আমার পরিবারের জন্য। কারণ তোমার কাছ থেকে চলে আসার পরে যখন আমি আমার পরিবারের কাছে বিশ্বাস করো, তারা আমাকে অনেক সাপোর্ট দিয়েছে, স্পেশালি আমার মা। আমার মা একটা কথাই বলছে, কারোর জন্য তুমি তোমার জীবনটা নষ্ট করো না, বরং তুমি তোমার জন্য বাঁচো, তোমার স্বপ্ন পূরণ করো। আর তখনই আমি আবার স্টাডি শুরু করি, স্টাডি করে কমপ্লিট করে এক্সাম দিয়ে ব্যাস এখন আমি পুলিশ অফিসার। আর এইভাবে আমি জীবনটা পার করছিলাম। কিন্তু তোমাকে যে আমি এইভাবে পাবো বিশ্বাস করো আমি কোনোদিনও কল্পনাও করিনি। আর রইল বাকি ঘৃণার কথা, হ্যাঁ আমি তোমাকে ঘৃণা করতাম, কিন্তু আজকে যখন তোমাকে আমি নিজের চোখের সামনে দেখছি বিশ্বাস করো আমার সব ঘৃণা শেষ হয়ে গেছে। কারণ আমি তো তোমাকে ভালোবাসি, আর আমি তোমাকে এইভাবে কখনোই থাকতে দিতে পারবো না। তোমার লাইফে কি হয়েছে না হয়েছে আমি কিছুই দেখবো না, আমি জাস্ট তোমাকে আবার আমার জীবনে চাই। তাই তুমি আমাকে বিয়ে করবে, আর আমি তোমাকে কোনোভাবেই হারাতে চাই না। করুন, অবশ্যই করুন। এরকম একটা মানুষরা আমার জীবনে আমি আবার ফেরত পাইতেছি, এই সুযোগ আমি কেমনে আচ্ছা রাখি? আমি তোমার বিয়ে করুন। হ্যাঁ আলিফ, সত্যি আমি তোমাকে আবার আমার জীবনে ফিরে নিতে চাই। বললাম না তোমাকে আমি আবার সেকেন্ড বারের জন্য হারাতে চাই না।